আসসালামু আলাইকুম। স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন D.R.M. সোহাগ। এখন শুনবেন গল্পটির ১৯তম পর্ব। ইরফান মায়রার দিকে ক্ষীণ চোখে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলে, কোথায় যাচ্ছ? মায়রা উত্তর করল না। ইরফানের পাশ কাটিয়ে দুপা এগোয়। ইরফান ডান হাত পিছনে নিয়ে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় যাচ্ছ? মায়রার চোখ জোড়ায় পানির কণা, তার মাথা নিচু। সেভাবে হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান হাতের বাঁধন আরো শক্ত করে ধরে। বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার থুতু নিয়ে উঁচু করে প্রশ্ন করে, স্টুপিড গার্ল, কিছু জিজ্ঞেস করেছি আমি। মায়রা কিছু বলে না, উল্টো নিজেকে ছাড়িয়ে নিতে চায়, ছটফট করে। ইরফানের রাগ যেন তরতর করে বেড়ে গেল। গতকাল রাতে একা বাসায় ফিরেছে, সেই রাগ যেন আবারও জেগে উঠল আজ আবার একা বাইরে যেতে দেখে। কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ছটপটায়, তবে কথা বলে না। শক্ত মুখ বয়ে ভেতরে যায়। ডাইনিংয়ে তারেক নেওয়াজ, রুমা নেওয়াজের সাথে রীতা। মাত্র ঘর থেকে আসলো তারা। ইরফানের কোলে মায়রাকে দেখে তিনজনেরই চোখ মুখে বিস্ময় ভর করে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, মায়রাকে কোথায় নিয়ে যাচ্ছ? মায়রা তারেক নেওয়াজের গলা পেয়ে শান্ত হয়ে গেল। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ ভয় পায়। গতকাল ইরফান মায়রাকে মেরেছে, এটা তার স্বামীকে বলেনি। এখন ইরফান আবারও কোনো কারণে রেগেছে কিনা, আবার যদি মারে। অতঃপর বলে, ইরফান, ওকে নামিয়ে দাও, কিছু বলো না। ইরফান শুনল না কারো কথা। তারেক নেওয়াজ ভ্রুকুচকে তাকালেন। মায়রার পরনে বোরখা, আর মেয়েটাও কেমন যেন শান্ত হয়ে আছে। কিছু একটা ভেবে চুপ থাকলেন। সাথে রুমা নেওয়াজকেও থামতে বললেন। তারেক নেওয়াজ অভিজ্ঞ চোখে মায়রা আর ইরফানের প্রস্থান দেখল। রুমা নেওয়াজ তার স্বামীর দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলে, আটকালে না কেন? যদি আবার মারে? তোমার ছেলের বিশ্বাস নেই। তারেক নেওয়াজ সোফায় বসে চায়ের কাপে চুমুক দেয়। কিছু জল্পনা কল্পনা করে বলে, মারলে এখানেই মারত, ঘরে নিয়ে যেত না। একটু থেমে আবার বলে, তোমার ছেলে মায়রাকে কেন এনেছে জানো? কেন এনেছে? মায়রার অ্যাজমা, এর জন্য ওর ফ্রেন্ড সীমান্তর কাছে নিয়ে গিয়েছিল। সূর্যর কাছে কল করেছিলাম। রুমা নেওয়াজ বিস্ময় নিয়ে তাকালো তার স্বামীর পানে। মুখ ফসকে বলে দেয়, কিন্তু কালকে যে ইরফান মায়রাকে আবার মারল। কথাটা শুনে তারেক নেওয়াজ অবাক হয়ে তাকায়। রুমা নেওয়াজ নিজেও কথাটা বলে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজ বসা থেকে উঠে দাঁড়ালেন। হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ কপাল চাপড়ায়। কি দরকার ছিল বলার? অসহায় চোখে স্বামীর পিছু পিছু যায় আর ডাকে, কিছু বলো না, দাঁড়াও। ইরফান দ্রুত পায়ে তার ঘরে গিয়ে ঘরের দরজা লক করে দেয়। মায়রাকে নামিয়ে দিয়ে টান দিয়ে হিজাব খুলে ছিঁড়ে ফেলে। জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রার মুখ জুড়ে ভীতি, চোখ থেকে পানি গড়ায়। তারেক নেওয়াজ রেগে গটগট পায়ে ইরফানের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। অনবরত দরজায় থাপ্পড় দিয়ে ডাকে, ইরফান, দরজা খুলো, মায়রাকে বের হতে দাও। দরজার বাইরে বাবার ডাকে ইরফানের মাথায় যেন আরো দাও দাও করে জ্বলতে লাগলো। চিৎকার করে বলে, বাবা, এখান থেকে যাও, আমায় রাগিও না। তারেক নেওয়াজ রেগে বলে, খবরদার মায়রাকে মারবে না, আমি বলেছি দরজা খুলো। ইরফান দুহাতে মাথার চুল টেনে বলে, আমার ওয়াইফকে আমি মারবো, কাটবো, সময় মতো আদরও করব, যা ইচ্ছে করব, তুমি যাও এখান থেকে। তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে যায়। পাশ থেকে রুমা নেওয়াজ তার স্বামীকে হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, এসো, তুমি তো বললে ইরফানের কর্মকাণ্ড, এখন নিজে বাচ্চাদের মতো আচরণ করছো কেন? তারেক নেওয়াজ রেগে বলে, তাই বলে মেয়েটাকে মারবে? এই ছেলে কবে মানুষ হবে? রুমা নেওয়াজ কিছু বললেন না, দীর্ঘশ্বাস ফেলল। এদিকে ইরফান হঠাৎই তার ডান হাতে শক্ত করে মায়রার গাল চেপে চিৎকার করে বলে, এই পুচকি মেয়ে, এত সাহস কোথায় পেয়েছ? আনসার মি, একা একা কোথায় যাচ্ছিলে? মায়রা কথা বলে না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্পিক আপ, রেডি হয়েছ কেন, বলো। ইরফানের শক্ত কথায় মায়রা কেঁপে ওঠে, তবুও কোনো কথা বলে না। মায়রাকে চুপ থাকতে দেখে ইরফান রেগে মায়রার গালে থাপ্পড় মারতে গিয়ে থেমে যায়। বাম গালে স্পটটা এখনো জ্বলজ্বল করছে।
মায়রা চোখ বুজে বন্ধ চোখের পাতা বেয়ে ঝপঝপ করে পানির কোনা বেয়ে পড়ে। ইরফান মায়রার মুখ পানে চেয়ে মায়রার গাল ছেড়ে দেয়, বা হাত নামিয়ে নেয়, যেটা থাপ্পড় মারতে উঠেছিল। অবাক হয় মায়রাকে কথা বলতে না দেখে। ঢুক গেলে দু হাতের আজলায় মায়রার দু গাল নিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কাঁদছো কেন? মায়রা কিচ্ছু বলে না, নীরবে অশ্রু ছড়ায় চোখ থেকে। ইরফান মায়রার পুরো মুখ অবলম্বন করে। কান্নার দাপটে মুখ পুরো লাল হয়ে উঠেছে। আবারও নরম গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? মায়রা এবারেও কথা বলে না। ইরফান রেগে যাচ্ছে। ফুস করে শ্বাস ফেলে নিজেকে সামলে ধমকে বলে, স্টুপিড, কথা বলো, রাগিও না আমায়। মায়রা তবুও কথা বলে না। ইরফান এদিক ওদিক পায়চারি করে রাগে দরজায় লাথি বসে একটা। মায়রা কেঁপে ওঠে, মাথা নিচু করে থাকে। ইরফান দু হাতে মাথার চুল টেনে ধরে। এরপর মাথা তুলে মায়রার দিকে তাকায়। গায়ে বুরখা চড়ানো, মাথার চুল এলোমেলো হয়ে আছে, চোখ মুখের অবস্থা কেঁদে কেটে খারাপ হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে মায়রার কোমর বা হাতে জড়িয়ে নিজের সাথে চেপে খসখসে ডান হাত মায়রার নরম গালে রেখে মৃদু সুরে বলে, সবসময় আমার রাগ বাড়িয়ে দাও কেন? কখনো কমিয়েও তো দিতে পারো। ইরফানের কণ্ঠ অতি নরম। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা হঠাৎই ইরফানকে দু হাতে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আমি আমার গ্রামে যাব, থাকবো না এখানে আমি। ইরফানকে তো তার কাছ থেকে এক চুলো সরাতে পারলই না। উল্টো ইরফান রেগে মায়রাকে আরো শক্ত খাটিয়ে নিজের সাথে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? একা একা যাচ্ছিলে? কোনো আইডিয়া আছে একা একা বাসে গেলে কি অবস্থা হতো তোমার? মায়রা রেগে বলে, তো কার সাথে যাব? আমায় রেখে আসার মানুষ নেই, ছাড়ুন আমায়, আমি একাই যাব। ইরফান স্তম্ভিত হয়ে তাকায় মায়রার দিকে। মায়রাকে ছেড়ে দু হাতে মায়রা চোখের পানি মুছে বলে, স্টপ ক্রাইং, আমি রেখে আসব। একটু আগেই তো বললেন আমাকে নিয়ে যেতে পারবেন না। ইরফান ভ্রুকুচকে বলে, এখন বলছি নিয়ে যাব। মায়রা তার গাল থেকে ইরফানের হাত ঝাড়া দিয়ে বলে, যাব না আমি আপনার সাথে, আমি একাই যাব। ইরফান চোখ গরম করে তাকায় মায়রার পানে। দু হাতে মায়রাকে শক্ত করে চেপে ধরে বলে, আমি বলেছি মানে আমার সাথেই যাবে। ইউ আর এ ডেঞ্জারাস গার্ল, তাই চেয়েছিলাম একা থাকো, বাট তুমি তো একটা স্টুপিড। মায়রা ইরফানের হাত ধরে টেনে ছাড়তে চায়, তবে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। রেগে বলে, যাকে ডিভোর্স দিবেন তার আশেপাশে থাকছেন কেন? এত ভাবতে হবে না, ছাড়ুন বলছি। কথাগুলো বলতে বলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? কাকে ডিভোর্স দিব? মায়রা বিরক্ত হয়। এতটাই ভ্যালুলেস সে? এই লোকটার এটা মনে নেই যে তাকে ডিভোর্স দিতে চায়? মায়রা বিরক্ত কণ্ঠে বলে, আপনি আমাকে ডিভোর্স দিবেন? কথাটা বলার সাথে সাথে ইরফান ডান হাতে মায়রার গাল চেপে রাগান্বিত স্বরে বলে, কে বলেছে এটা? মায়রা ব্যথা পায়। ইরফানের হাত সরাতে চায়, তবে পারে না। ওভাবেই বলে, আপনি নিজেই বলেছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়রার চেপে ধরা গালে হাত শীতল করে গম্ভীর গলায় বলে, তুমি কি চাও? মায়রা অবাক হয় ইরফানের কথায়। এই লোকটার হয়েছে কি? কেমন করে যেন কথা বলছে। ভাবনা রেখে রেগে বলে, কি চাই মানে? ডিভোর্স চাই। আপনার মতো হার্টলেস মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। ইরফান ক্ষীণ চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইহজীবনে পাবে না, হার্টলেস মানুষের সাথে থাকতে হবে। দিবার স্বপ্ন দেখা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো। স্টুপিড, এসব ফালতু চিন্তা মাথায় কে ঢুকিয়েছে? অল্প বয়সে পেকে গেলে যা হয়। পুচকি মেয়ে, 10 লাইন বেশি বোঝা পাবলিক হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। কথাটা বলে মায়রার চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে, ডোন্ট ক্রাই, বিকেলে রেখে আসবো। বাইরে এক পা রেখেছ তো পা কেটে বসিয়ে রাখবো। মায়রা ফুপিয়ে কাঁদে, মাথা নিচু তার। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়রা কিছু বলে না। ইরফান মায়রাকে কুলে তুলে বেডে বসিয়ে দেয়। মায়রা রেগে ইরফানকে ধাক্কা দেয়। ইরফান ক্ষীণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। হঠাৎই মায়রাকে সাপটে ধরে শুয়ে পড়ে। কানের কাছে ফিসফিসিয়ে বলে, জ্বালিও না। কথাটা বলে মায়রার গাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। মায়রা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান চোখ মেলে মায়রার দিকে তাকায়।
বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়রার মুখ মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, ঘুমাও। মায়রা কান্না ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ঘুমাও মানে? মনে হচ্ছে সে ছোট বাচ্চা, কাঁদছে বলে তাকে ঘুম পাড়াচ্ছে। মুচড়ামুচড়ি করতে করতে বলে, আমায় ছাড়ুন বলছি, আমি গ্রামে যাব, ঘুমাবো না আমি। ইরফান শুনল না মায়রার কথা। শক্ত করে মায়রাকে নিজের সাথে চেপে ধরে চোখ বুজে রইল। মায়রার আরও কান্না পাচ্ছে। এলু কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে কেন তাকে? বাঁ হাতে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, দম বন্ধ লাগছে। ইরফান চোখ মেলে তাকায়, গম্ভীর গলায় বলে, বমি করতে চাইছ? মায়রার চোখ বড় বড় করে তাকায়। গতকালের কথা মনে পড়তেই ঢুক গেল। দ্রুত চোখ বুজে মাথা নামিয়ে নেয়। ফলস্বরূপ ইরফানের বুকে তার মুখ ঠেকে। ইরফান মায়রাকে দেখে ঠোঁট পাকিয়ে একটু হেসে চোখ বুজে নেয়। মায়রার ঘাড়ে ইরফানের নিঃশ্বাস পড়ছে। মেয়েটা কেমন হাঁসফাঁস করে, মিনমিন করে বলে, দূরে সরুন। ইরফান চোখ বুজে গম্ভীর গলায় বলে, নো, আই উইল স্লিপ নাও, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা রেগে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়রার দিকে, রেগে বলে, বিকজ ইউ আর মাই মানকি। ছেড়ে দিলে বাথরুমে স্টার্ট হবে, সো ডোন্ট শাউট। 1 আওয়ার ঘুমাবো, দেন অফিসে যাব, আর একবার ডিস্টার্ব করেছো তো, বমি করলেও এটা খাবো। লাস্ট কথাটা মায়রার গোলাপি ঠোঁটে দৃষ্টি রেখে বলে। মায়রা ইরফানের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। হঠাৎই ইরফানকে তার একদম মুখের সামনে দেখে বাঁ হাতে নিজের ঠোঁট চেপে ধরে ভীতু চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার চোখের দিকে তাকালো, মৃদু সুরে ঠান্ডা গলায় বলে, কিছু করব না, ডিস্টার্ব করো না। কথাটা বলে চোখ বুজে নেয়। মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে, মিনমিন করে বলে, আমার গরম লাগছে। ইরফান বিরক্ত হয়ে মায়রাকে আরো শক্ত করে চেপে দাঁতে দাঁত খিঁচে বলে, স্টুপিড, আমায় না জ্বালালে কি তুমি শান্তি পাও না? মায়রা চোখ পিটপিট করে তাকায়। ইরফান মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। মায়রা ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান ঝড়ের বেগে এসে মায়রাকে বিছানার সাথে চিপে ধরে, রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাথরুমে অফ করো। মায়রা অবুঝ গলায় বলে, আপনার সাথে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। ইরফান ফুস করে শ্বাস ফেলে মায়রাকে জড়িয়ে চোখ বুঝল, মৃদু সুরে বলল, আর লাগবে না। 5 মিনিটের মাথায় ঠান্ডায় মায়রার শরীরের কাপড় ধরে নিজেকে গুটিয়ে নিতে চায়। ইরফানের দিকে চিপে যায়। ইরফানের চোখ লেগে এসেছে। ঘুমের বাছায় মায়রাকে 2 হাতে আরেকটু টেনে নিল নিচের দিকে। মায়রার কান্না পাচ্ছে, মনে হচ্ছে বরফ পড়ছে। তার তো দিনে ঘুমানোর অভ্যাস নেই, এখন ঘুমও আসছে না। মাথা তুলতে নিলে ইরফানের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে মায়রার মাথা। ইরফানের যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়েছে মুহূর্তেই। মায়রাকে ছেড়ে চিত হয়ে শয়। কাঁচা ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু রাগ মাথাচাড়া দিয়ে উঠেছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে ডান হাত তুলে চোখের উপরে রাখে। ইরফান ছেড়ে দেওয়ায় মায়রা যেন আরও ঠান্ডা লাগছে। মায়রা ইরফানের দিকে চেপে গিয়ে মিনমিন করে বলে, আমার ঠান্ডা লাগছে। ইরফান চোখ বুজে রাগ গিলতে চাইছিল, তার হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে টান মেরে মায়রাকে তুলে রাগান্বিত সুরে বলে, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ঠিক করে নিয়েছ আমাকে শান্তি দিবে না? মায়রা ভয় পেয়ে যায়, অনবরত ঢুক গেলে। ইরফান মায়রাকে টেনে বেড থেকে নামায়। হাত ধরে টেনে দরজার বাইরে মায়রাকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আরেকবার আসলে থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেব। স্টুপিড, আই ওয়াজ রাইট, ডিভোর্স ইজ বেটার। কথাটা বলেই ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়রা তবদা খেয়ে চেয়ে থাকে। ইরফানের লাস্ট কথাটায় চোখ ভিজল। বিড়বিড় করল, পাষাণ লোক। নিজের দিকে খেয়াল করলে দেখল হিজাব নেই। হিজাব তো ভিতরে, এখন কি করবে? মাথার চুল 2 ভাগ করে ডান পাশে আনে। এগিয়ে গিয়ে নিচে নজর করলে দেখল ডাইনিংয়ে কেউ নেই। এমনিতেও বাসায় কেউ নেই, মূলত তারেক নওয়াজ ডাইনিংয়ে কিনা এটাই দেখল। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর দৌড়ে তার ঘরে যায়। দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেওয়াল ঘড়িতে দেখল 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলে আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়।
এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। ডিভোর্স ইজ বেটার। কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তা মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। মেন গেটে রহমত চাচাকে একা দেখে অবাক হলো, কিন্তু যেতে কিছু জিজ্ঞেস করল না। মায়েরা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এক কোনায়। কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো এভাবে একা বের হয়নি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। ভাববে না তার কথা। কিছুক্ষণ পর একটা বাস এসে থামলে মায়েরা উঠে পড়ে সে বাসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে জানালার কাছে। বাস ভর্তি মানুষ। মায়েরা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে। শহরে এভাবে তার একা চলাফেরা করা হয়নি কখনো। ইয়ানা ঘর থেকে বেরিয়ে মায়েরার ঘরে আসে। আজ উঠতে উঠতে লেট হয়েছে। গতকাল মায়েরা ঘুমিয়ে যাওয়ায় আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো, এসব নিয়ে কথা বলবে। কিন্তু মায়েরার ঘরে এসে মায়েরাকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকাল। ভাবলো ওয়াশরুমে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো মায়েরা বের হওয়ার। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলো মায়েরার খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করলে কাউকে দেখতে পায় না। বেলকনি চেক করে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রোমা নেওয়াজকে জিজ্ঞেস করলে তিনি বললেন ইরফানের ঘরে। ইয়ানা অবাক হয়। মায়েরা ভাইয়ার ঘরে কি করে? তার ভাইয়া বাসায় আছে নাকি তা জানে না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে যায় ইরফানের ঘরের দিকে। দরজা ঠেললে আপনা আপনি দরজা খুলে যায়। ঘরের লাইট চালিয়ে দেখল ভিতরে কেউ নেই। গিয়েছে কোথায় এরা? ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মায়েরাকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। রোমা নেওয়াজ অবাক হয়ে যায়। ইরফান যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। ইরফান কি মায়েরাকে গ্রামে রাখতে গিয়েছে তবে? রোমা নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মায়েরার নাম্বারে কল করে তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নেওয়াজের নাম্বারে কল করেন। কাউকে কলে না পেয়ে হতাশ হলেন। ইরফান অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, আর তারেক নেওয়াজ অফিসের কাজে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে মায়েরা গেল কোথায়? এরপর সূত্র নাম্বারে কল দিয়ে ব্যাপারটা জানালে সূত্র জানায় দেখছে। কল কেটে ইরফানদের অফিসের উদ্দেশ্যে বের হয়। ইয়ানা ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখে মায়েরা কল দিয়েছিল। সে কল ব্যাক করার আগেই আবারও মায়েরার কল আসে। ইয়ানা দ্রুত রিসিভ করে বলে, মায়েরা তুমি কোথায়? মায়েরা জিভ দিয়ে ঠুট ভিজিয়ে বলে, আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবা আর মাকে একটু বলে দিবা। ইয়ানা অবাক হয়ে বলে, কার সাথে যাচ্ছ? ভাইয়া তো অফিসে, বাবাও কাজে বেরিয়েছে। একাই যাচ্ছি আপু। মানে? মায়েরা তুমি একা কিভাবে যাচ্ছ? আম্মু বাবা জানলে খুব রাগ করবে। সরি আপু, কিচ্ছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। ইয়ানার কান থেকে রোমা নেওয়াজ ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি একা একা বের হয়েছ? রাস্তাঘাট ভালো না, জানো না? আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না, একা একা বেরিয়ে গিয়েছ। মায়েরা চুপচাপ শুনল। রোমা নেওয়াজ আরও অনেক কথা শোনালো ধমকে। এরপর ইয়ানার হাতে দিয়ে বলে, পৌঁছানোর আগ পর্যন্ত একটু পরপর কল করে শুনবে ও কোথায়। তিনি ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে মায়েরাকে নিয়ে। এদের দুজনের চিন্তায় সে কবে জানে স্ট্রোক করে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গিয়েছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কী হবে কে জানে। ইরফান আবার মেরেছে কি না, মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গিয়েছে। মায়েরা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়ল। লোকটা আসলে আস্ত খারাপ। ভাবনার মাঝে তার পাশের সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকালে চিৎকার দিয়ে ওঠে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশের অনেকে তাকিয়েছে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? মায়েরা আমতা আমতা করে বলে, আমার পাশে মেয়ে দিন। হেল্পার ভ্রুকুচকে বলে, এটা কি কনাফা? যাত্রী টিকিট কাটছে, কিচ্ছু করার নাই, সব সিট বুক। মায়েরা অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালো। সাদা শার্ট পরিহিত 26-27 বছরের শ্যাম সুদর্শন পুরুষ মায়েরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মায়েরা ঢুক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি একটা ছেলের পাশে বসুন না। ছেলেটা মায়েরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটল। মায়েরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করে। তাদের পাশে সিটে একজন বৃদ্ধ মহিলা, তার পাশে বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোকটাকে বললে সে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়।
মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্যমূলক হেসে বলে, ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়ে, আর মায়রার পাশে বৃদ্ধ মহিলা। বাস স্ট্যান্ডে নেমে মায়রা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মায়রার সিটের ছেলেটা বলে, তোমার কি নাম? মায়রা ভ্রুকুচকে ছেলেটার দিকে তাকায়। ভাবল ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার, তাই মুখ গুমরা করে রেখে বলল, নেই। ছেলেটা মৃদু হেসে বলে, ইন্টারেস্টিং নেম, ফার্স্ট টাইম শুনলাম এমন নাম, নেই। মায়েরা বিরক্ত হলো, কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা ভ্রুকুচকে দেখল মায়রাকে। সেও এগিয়ে যেতে যেতে পিছন থেকে বলে, হেই বারবি ডল। এমন সম্বোধনে মায়রা রেগে যায়। নিশ্চয় ছেলেটা ততটাও ভালো নয় যতটা সে ভেবেছে। একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। মায়রা পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলে, পিছু আসলে একদম গণপিটুনি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে, কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছ বারবি ডল, ইন্টারেস্টিং। এরপর মায়রার দিকে চেয়ে ছেলেটি গলা উঁচিয়ে হেসে বলে, তোমার নাম মায়রা, ঠিক বললাম তো বারবি ডল? মায়রা চলন্ত ভেনে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানলো কি করে? সে তো চেনে না এই লোককে। কেন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরলেই শান্তি। সূর্য ইরফানের অফিসে যাওয়ার আগেই মাঝে ইয়ানার ফোন পায়। জানতে পারে মায়রা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সূর্যের একটু খারাপই লাগলো। গতকাল রাতের জন্য হয়তো মেয়েটা এমন করেছে। মেয়েটাকে দোষ দিয়ে বা কী লাভ? ইরফানকে কল করলো বেশ কয়েকবার। প্রথম কয়েকবার কেটে দিল, এরপর আর রিসিভ করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বারে একটা মেসেজ করে মিটমিটিয়ে হাসে। ইরফান মিটিং রুমে ছিল। ফোনের টুং শব্দ করে একটা মেসেজ আসে। আলো জ্বলে ওঠে। ইরফান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও ফোন হাতে তুলে নেয় প্রথম মায়রা শব্দ দেখে। কথা বলার মাঝে চুপ হয়ে যাওয়ায় সবাই ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মেসেজ ওপেন করে। মায়রা একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। আমার মনে হয় মায়রা তোকে ছেড়ে চলে গেল ভাই। আমি উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য। বলছি সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য? রিপ্লেটা দিয়ে দে। উকিলের সিনিয়র মেয়ে থাকলে 1 মিনিটেই সব সলভ হয়ে যাবে। ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। রাগে ফেটে পড়ছে। হাতের মুঠোয় ফোন শক্ত হাতে চেপে ধরে ক্রোধ দমানোর চেষ্টা করে। চোখ বুজে লম্বা শ্বাস ফেলে। কাউকে কিছু না বলে হনহন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ইরফানের প্রস্থান। কেউ কিছুই বলল না। অফিসের পিএ সচিব পিছন থেকে বলে, স্যার ওনারা তো চলে যাবে, ওনাদের কি বলবো? ইরফান চিৎকার করে বলে, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। সজীব ছেলেটা বোকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারাদিন ঘুরিয়েছে, আজ সকাল সকাল মিটিং দেখে তবু মাঝখান থেকে চলে গেল। ছেলেটার মাথা কাজ করছে না। তাদের এত পাংচুয়েল স্যারের হঠাৎ কি হলো? ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখে মুখে ক্রোধ, সাথে খানিক চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে ভেবেই গাড়ি চালানোর মাঝে ডান হাতে স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবে আমি দম নিব। জাস্ট ওয়েট। কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা কর। সূর্য ওপাশ থেকে বলে, আমি তো গ্রামে নেই। তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমার বিয়েও পাকা করতে আসলাম। তুই নাই কেন? শুক্র শনি তো গ্রামে থাকিস। এই উইকে কাজ ছিল, গিয়েছিলাম। আবার কালকেই ব্যাক করেছি। নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে, আছি সপ্তাহখানেক। আয় তাহলে, নেক্সট উইক দেখা হচ্ছে। ইরফানকে সাথে আনিস। সূর্য হেসে বলে, অলরেডি ও রওনা দিয়েছে গ্রামে। এখন ওর গ্রামে ছুটতেই দিন যায়। নাসিম অবাক হয়ে বলে, হঠাৎ? ও তো গ্রামে আসতে চাইতো না, এখন তুই নেই তবু আসছে। স্ট্রেঞ্জ। সূর্য হেসে বলে, বাচ্চা বউয়ের টানে চলে যায় রে, এখানে মন টিকে না। ও তো বউকে মানে না। উপরে উপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে পুরাই আশিক।
নাসিম শব্দ করে হাসল। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইস জোকস। ফান করার জায়গা পাও না? লাথি খাইলে ঠিক হবি তুই? ইরফানের নামে যে মিথ্যে ছড়াচ্ছিস, লাথি এমনিই খাবি, নো টেনশন। সূর্য ভূতা মুখ করে রাখল। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলে, এক চটকানা খাবি, আমি ফান করিনি। নাসিম মাসি তাড়ানোর ভঙ্গি করে বলে, খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগে না। সূর্য হেসে বলে, তোর বিয়ে ভাঙার জন্য হলেও লাভ দিয়ে যাব, সব বিষয়ে ফান করবি না। বলেই নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে সূর্য হাসল। ইরফান কোথায়? মায়েরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলে, একা এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলে, মানে একা এসেছিস কেন? তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ করে বলে, হবে না গো আম্মাজান, এত টেনশন করো কেন? আমাকে একটু বড় হতে দাও। ত্রিনা বেগম রেগে বলে, এসব ছেলে মানুষই একদম করবি না, এত বড় হতে হবে না তোকে, যেমন আছিস এই ভালো। মায়েরা মুখ ফুসকে বলে, বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো। কথাটা বলে থতমত খেয়ে যায়। ত্রিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ভ্রুকুচকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমার বয়ে গেছে, তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি। ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মাজান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে সে টেবিলে বসে খাবার খেয়ে নেয় আর টুকটাক কথা বলে ত্রিনা বেগমের সঙ্গে। খাবার শেষে মায়েরা চেয়ারে পা তুলে বসে বলে, আম্মাজান, মা এসেছিল আমার খোঁজ নিতে। ত্রিনা বেগমের মুখ মলিন হয়ে যায় মায়রার মুখের দিকে চেয়ে। মায়রা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। ত্রিনা বেগম মায়রার পাশের চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি? মায়রা অবাক হয়ে তাকায় ত্রিনা বেগমের দিকে। হেসে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানের কোণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি। মায়রা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মায়রার কথা হেসে বলল, বিয়ে দেখতে চল। ধ্যাত, আমি যাব না, মানুষের বিয়ে আমি গিয়ে কি করব? মিম মায়রার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি, চল আমি দেখব বিয়ে। মায়রা হাঁ করে চাইল। কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে? মায়রা কিছু বলল না। গ্রামের বিয়ে, যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলে, ভালোই। তোর? আই এম সরি, কেমন যেন আমার নিজের নামটা নিতেই আমার একটু হাসি পাচ্ছে, হাসি প্লাস আনইজি লাগতেছে, সরি। মিম হেসে বলে, ভালোই। তোর? মায়েরা মন খারাপ করে বলে, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মায়েরার পিছে থাপ্পড় দিয়ে বলে, একদম ঢং করবি না, ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়েরা হাসল। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। বয়স 22-23 বছর হবে। ছেলেটাকে দেখে বলে, আরে ভাইয়া আপনি? এদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতা আমতা করছে। মায়েরা পাশ থেকে বলে, কার জন্য বিয়ে সেটা দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যাই। মায়েরা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে, আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল? পেছন থেকে কেউ একজন বলে, একা একা হাসছো কেন? মায়েরা হাসি থামিয়ে পিছন ফিরে তাকালে বাসের সে ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজল, নেই তো। তাকে রেখে কোথায় গেছে এ মেয়ে?
ছেলেটা এগিয়ে এসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা খুবই বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায়, তার আগে ছেলেটা মায়রার সামনে দাঁড়িয়ে যায়। মায়রা রেগে বলে, সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুজে হেসে বলে, তুমি তো আসলে অনেক বড় হয়ে গিয়েছ বারবি ডল। মায়রা চোখ পাকিয়ে বলে, একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না আমাকে। মায়রার পেছন থেকে কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্যে বলে, কার সাথে কথা বলো ভাইয়া? ছেলেটা মায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোদের ভাবি, আপ্যায়ন কর, নিয়ে যা। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তুলে বলে, ও হো, অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে যাচ্ছে। মায়রা রেগে বলে, কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে, তুমি আসলে অনেক বড় হয়ে গিয়েছ। এই ট্রিক্স ইউজ করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না বারবি ডল। মায়েরা অদ্ভুতভাবে তাকালো। পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মায়রার পাশে দুজন মেয়ে এসে বলে, ভাইয়া তোমার বউ আসলে একটা পুতুল, হাউ কিউট। মায়েরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলো পাগল। একজন বলে ওঠে, ভাবি ভিতরে আসো। মায়েরা আরো অদ্ভুতভাবে তাকায়। ভাবি মানে? এই বদলুকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল, মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ। কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবারও মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে খুব। সে তো বাচ্চা না, সব বুঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মায়রার হাত ধরে টানলে মায়রা আমতামতা করে মুখ ফসকে বলে, আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনের দুদণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে উঠল। মায়রা থতমত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজেরও একটা বাড়ি মারতে ইচ্ছে করল। ছেলেটা হেসে বলে, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব, এসো বারবি ডল। মায়রার এত বিরক্ত লাগলো, পরপুরুষ তাকে কিশোর নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটে একটা চর মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মায়রার হাত ধরতে চায়। মায়রা রেগে যায়, দুহাত পিছনে গুটিয়ে নিয়ে রেগে বলে, একদম অসভ্যতাম করবেন না, আমি বলছি না আমি বিবাহিত। ছেলেটা মায়রার দিকে ভ্রু কুচকে তাকায়। এইটুকু মেয়ের কি ঝাঁঝ। হাত গুটিয়ে নিল, মৃদু হেসে বলে, ইটস ওকে, ওয়েটিং। মায়রা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়রার প্রস্থান দেখল, চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারিড? এইটুকু মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যায় হয়তো বলেছে। তাদের কাজিনদেরকে জিজ্ঞেস করলে বলে তারা জানে না। এদিকে মায়রা মিমকে খুঁজতে থাকে। একসময় পেয়েও যায়। হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মায়রার হাত টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মায়রা রেগে বলে, তাহলে আমি গেলাম। আরে রাগ করিস কেন? আচ্ছা চল যাই। পিছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে, তোমরা চলে যাচ্ছ কেন? মায়রা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে। মিম মৃদু হেসে বলে, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো তোমাদের এগিয়ে দিই। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূর। তাই মায়রা আর মিম কেউই নিষেধ করল না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মায়রা মিম আর সে ছেলের সাথে টুকটাক কথা বলছিল আর সামনে হাঁটছিল। বেখেয়ালে সামনে চোখ পড়লে পা থেমে যায়। মিম মায়রাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে, কি হলো, থামলি কেন? কথাটা বলে মায়রা দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগছে লোকটাকে। মাথায় চাপ দিতেই মনে পড়ল, এটা তো মায়রার সেই দুঃসম্পর্কের দুলাভাই। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? মায়রা ভীতু চোখে তাকায় ইরফানের দিকে, ঢুক গিলে নাই। লোকটা গ্রামে চলে এসেছে কখন? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়রার গাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না?
স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়রার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি? মায়রার সাথে এমন করছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মায়রা ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মায়রার গাল ছিঁড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক? অসভ্যর মতো আচরণ করছে। সে মায়রা আর মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু না করতে পারে। ইরফানকে দেখে ভালো ঠেকল না। এর জন্যই মায়রাকে প্রোটেক্ট করার ট্রাই করছে, যদিও মায়রা হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরফান ডান হাতে সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মায়রার পেট জড়িয়ে ধরে টান মেরে তার বাঁ পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা মায়রার হাত ছাড়েনি এখনো। ইরফানের মাথায় আগুন চড়ে বসল। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার হাত মায়রার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি যে হাতে মায়রার হাত ধরেছিল সে হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার দিয়ে ওঠে। মিম ভয়ে ঢুক গিলছে। মায়রা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মায়রার গলা শক্ত করে চেপে শক্ত গলায় বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখল ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মায়রাকে, তো আরেকবার মাটিতে পড়া কাতরানো ছেলেটার দিকে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়রা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নাই, ভাইয়া। তার আগে পেছন থেকে ইরফান মায়রার পেট জড়িয়ে ধরে মায়রাকে কুলে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায় তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি, তাই ভেঙেছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ। কিভাবে বলছে ভেঙে দিয়েছে? মুচড়ামুচড়ি করে। ইরফানের বুকে দু হাত ছেড়ে বলে, নামাই, ওনাকে হসপিটালে নিতে হবে তো। পেছন থেকে মিম বলে, আরে আপনি তো মায়রা দুলা ভাই, বউ রেখে শালির সাথে এসব কি করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়। শক্ত কণ্ঠে বলে, শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। মিম বুকা বনে যায়। মায়রার দিকে তাকালে দেখে মায়রা অসহায় চোখে মিমের দিকে চেয়ে আছে। মিম বোধহয় বুঝল। কটমট চোখে মায়রার দিকে তাকালো। বেয়াদব তাকে মিথ্যে বলেছিল। ইরফানের চোয়াল শক্ত। উল্টো করে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে গিয়ে উঠে বসে। কোলের উপর মায়রাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টারিং ঘোরায়। মায়রা মুচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ো না মাই, ওই ভাইয়ার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে। দু হাতে মায়রাকে নিজের সাথে চেপে রাগান্বিত কষ্টে বলে, আর একবার ওই ছেলে চিন্তা করলে ওর মাথা কেটে ফেলব। মায়রা ঢুক গেলে। ইরফান ফুস করে শ্বাস ফেলে। মায়রাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মায়রার হাত ধরে একটা দোকানে নিয়ে যায়। মায়রা বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনল। আশেপাশে কিছু খুঁজল। কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লে মায়রার হাত টেনে নিয়ে সেদিকে নিয়ে যায়। মায়রা হাঁ করে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগে, সাবান কিনল কেন? ভাবনার মাঝে রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মায়রাকে। এরপর একটা সাবানের প্যাকেট মায়রার হাতে রেখে অপরটি ছিঁড়ে ফেলে। মায়রাকে ঘুরিয়ে মায়রার পিঠে তার বুক লাগিয়ে পেছন থেকে ডলতে থাকে। পেছন থেকে মায়রার বুরখার বাঁ হাত গুটিয়ে নেয়। টেপ ছেড়ে মায়রা সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মায়রার হাত ডলতে থাকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে কি করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না। গম্ভীর গলায় ধমকে বলে, শাট আপ। মায়রা ঢুক গেলে। সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখ বয়ে স্বভাবসুলভ গম্ভীরের ছাপ। নিচু হওয়ায় ইরফানের বাম গাল মায়রার ডান গাল বরাবর। মায়রা আর চোখে তাকালো ইরফানের দিকে। ঢোক গিলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মায়রা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বাঁ হাতে শক্ত করে মায়রার হাতের কবজি ধরে চেপে ধরে। ডান হাতে হাত ডলতে থাকে। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি।
ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালে দেখল মায়রার চোখের কোণে পানি চিকচিক করছে। সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়রার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতটায় ঠোঁট ছোঁয়ায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মায়রার হাত ছেড়ে দেয়। মুখ কুচকে নেয়। সাবানের ফেনা মুখে লেগে গিয়েছে। পাশেই থুতু ফেলে। মায়রার কেন যেন হাসি পায়। কিছুটা শব্দ করে হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ওই ভাইয়া আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান ক্ষীণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাতে ডাস্টে ভরে গিয়েছে। মায়রা মুখ বাঁকায়। ডান হাত এগিয়ে দিয়ে বলে, তবে এই হাত ধুয়ে দিন, একসাথেই তো 2 হাত। ইরফান ধমকে বলে, শাট আপ স্টুপিড গার্ল। মায়রা বিরক্ত হয়। সারাদিন শুধু ইংলিশ ছাড়বে কানের কাছে। ইরফান মায়রার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মুছে। মায়রা কেঁপে ওঠে। শুকনো ঢুক গেলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাবের নিচে হাত রেখে মায়রার হাত ধুয়ে দেয়। মায়রার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে প্যাকেটের সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মায়রার হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়রার দিকে চেয়ে রেগে বলে, একা একা কেন এসেছ? মায়রা মাথা নিচু করে নেয়। মিনমিন করে বলে, আমি আসতে পারি। ইরফান ঠান্ডা গলায় বলে, ইউনো, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে। মায়রার চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে। মাথায় কাজ করছে না। বসে একা একা পুরো রাস্তা এসেছে। ভাবতে ইচ্ছে তো করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে ক্ষীণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশে সিট কার ছিল, ছেলে না মেয়ে? মায়রা আমতা আমতা করে। ইরফান ধমকে বলে, আনসার মি। ছেলে। ইরফান চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? কথাটা বলে রাগের চোটে ঠাস করে মায়রার বাম গালে চড় মেরে দেয়। মায়রা কেঁপে ওঠে, চোখ খিচে নেয়। শক্ত হাতে থাপ্পড় খেয়ে গালটা টনটন করল। মাথা নিচু করে নিল। চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মায়রার চোয়াল ধরে রাগান্বিত সরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবো একদম। মায়রা মাথা নিচু করে থাকে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানে কষ্টে চোখের পানি ঝরে। মায়রা বুঝে পায় না কারণ। ইরফান মায়রার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝল। ফোঁস করে শ্বাস ফেলে বেশ কিছুক্ষণ চুপ থেকে চোখ মেলে তাকাই মায়রার দিকে। ঠান্ডা গলায় নরম সুরে আবদার করে, আমার রাগ কমিয়ে দিবে প্লিজ। মায়রা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু ছুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দুহাতে মায়রার কোমর জড়িয়ে ধরে বলে, হোয়াট হ্যাপেন্ড? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টো রাগাচ্ছ। ভালো হবে না তুমি? মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু ধপাধপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রেগে তো সে একা এসেছে এই জন্য। সে ভাবনা থেকে মায়রা ঢুক গেলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বাইরে বের হব না। ইরফান ডান হাতে মায়রার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছ কেন? মায়রা কাঁদতে কাঁদতেই বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো হাসবো? ইরফান মায়রার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছ? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে। তাড়ামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মায়রার তেরা কথায়। কটমট দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। এই স্টুপিড তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাসও নিতে পারে না। মায়রার চোখের পানি দেখে দমল একটু। বাঁ হাতে মায়রার ডান গালে হাত রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মায়রার বাম গালে ঠোঁট চেপে ধরে। মায়রা স্তম্ভিত হয়ে যায়। শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। এরপর ফিসফিসিয়ে বলে, ইউনো,
আমিও ব্যথা পেয়েছি। মায়েরা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজে মায়েরা বারবার শুকনো ঢুক গিলে। ইরফান বুকের দুহাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়েরার হিজাব টান মেরে খুলে দেয়। এরপর বুরখার গলার মাঝে হাত দিয়ে টান মেরে বুরখা খুলতে চায়। মায়েরা চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনই আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়েরার বুরখা টান মেরে ছিঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। ঘাড়ে ছিঁড়ে গিয়েছে বোধহয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়েরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়েরার বুরখা বাইরে ছুঁড়ে ফেলে। এরপর গাড়ির গ্লাস আবারও উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মায়েরার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ। জামার হাতা কনুইয়ের নিচ পর্যন্ত। ফর্সা গলার ডান দিকে ছোট একটা বাদামি তিল। ইরফান ঢুক গিলল। ডান হাত উঠিয়ে বুড়ো আঙুল দিয়ে তিলের উপর আলতো করে স্পর্শ করে অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়ান্ট ইট দিস। মায়েরা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দু হাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢুক গিলে। ইরফানের দিকে সিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়েরার মুখ পানে। মায়েরার মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান ক্ষীণ চোখে মায়েরাকে অবলোকন করে। মায়েরা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝল ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায়। এভাবে মাথা নিচু করে মিনমিনে গলায় বলে, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মায়েরার হাত সরিয়ে দিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মায়েরা মাথা নিচু করে ঢুক গেলে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। লজ্জা পেয়ে থাকলেও জানিয়ে দিবেন। অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরুস চ্যানেলে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে মায়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।